পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী দেশগুলা জানে যে একে অপরকে বেশি ঘাটায় লাভ নাই, কারণ দুই পক্ষই পারমাণবিক শক্তি সম্পন্ন। প্যারাডক্সিক্যালি তারা আবার প্রায় এই সুযোগে এক রকমের অভয় বোধ করে যে আমি তো জানি যে আমার বিরুদ্ধে আসলে এক্সিস্টেন্সিয়াল কোনো থ্রেট অপর পক্ষ থেকে নাই। স্থিতিশীলতা অস্থিতিশীলতা প্যারাডক্স, মানে উপরের লেভেলে স্টেবল, নিচের লেভেলে মারামারি চলবে। তো মোদির কিন্তু অবসরে সেই হিসেবে যাওয়ার কথা, কিন্তু এখন এরকম একটা যুদ্ধের ডামাডোলের মধ্যে মোদি তার এই ক্ষমতাটাকে আরো দীর্ঘস্থায়ী করতে পারেন কিনা সেটা একটা দেখার বিষয়। নেশন স্টেটগুলা কোনো আবেগের ভিত্তিতে কাজ করে না, তারা চলে হচ্ছে একরকমের হিসাবের ক্যালকুলেশনের ভিত্তিতে। পাকিস্তানের পারমাণবিক বোমা থাকা কিন্তু ফিলিস্তিনিদের কোনো কাজে আসে না। ডক্টর নিজাম সাকিব, আপনার সাথে আছে কথা বলতে চাই যে আমাদের এই সাবকন্টিনেন্টের এখন সবচেয়ে হার্ট ইস্যু হচ্ছে ভারত এবং পাকিস্তানের যে কাশ্মীর নিয়ে যে উত্তেজনা, এবং মনে হচ্ছে দুপক্ষ একেবারে মুখোমুখি দাঁড়িয়েছে এবং এটা নিয়ে পুরো সাবকন্টিনেন্টের মধ্যেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এবং আপনি জানেন যে ভারত এবং পাকিস্তান দুটোই পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ, এবং যখনই এদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় তখন নেইবার যারা থাকে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয় যে কী হবে, কারণ বলা যায় না কখন কি হয় এই উত্তেজনার মধ্যে। সো এই বিষয়টিকে আপনি কিভাবে অ্যানালাইসিস করছেন, কিভাবে দেখছেন এই উত্তেজনাকে? জি ধন্যবাদ, শুভ সন্ধ্যা। কাশ্মীর ইস্যুতে আসলে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখে মনে হচ্ছে এই বুঝি দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ বোধহয় লেগেই গেল, কখন না জানি কি হয়ে যায়। তো আসলে কি তাই? এখানে যা হচ্ছে সেটা বুঝতে হলে আমি সবাইকে একটু অনুরোধ করব যে নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক থিওরির, অর্থাৎ পারমাণবিক দেশগুলা নিজেদের মধ্যে কৌশলগত সম্পর্কে লিপ্ত হওয়ার সময় যে ধরনের আচরণ করে তেমন দুইটি মৌলিক ফ্রেমওয়ার্ক একটু বুঝে নেওয়া দরকার। প্রথম যে মৌলিক ফ্রেমওয়ার্কটা বোঝা দরকার সেটা হচ্ছে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা MAD, ম্যাড। অর্থাৎ দুই দেশই জানে যে তাদের মরণাস্ত্রের পরিমাণ এতই বেশি যে নিজেরা একে অপরের দিকে যদি সেই মরণাস্ত্রগুলা ছোড়া শুরু করে তাহলে তারা নিজেদেরকে সুনিশ্চিতভাবে ধ্বংস করে দিতে সক্ষম। তো এই যুদ্ধে যোগ দেওয়ার আগেই যেহেতু সমূহ সর্বনাশের সংকেত দিব্যদৃষ্টিতে সবার সামনে বর্তমান, কাজেই এই যুদ্ধে যোগ দেওয়ার আর কোনো মানে হয় না। এটাকে বলে জিরো সাম গেম। তো কোল্ড ওয়ারের সময় এই আলোচনাটা বিবদমান দুই পক্ষ অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছিল বিধায় কোল্ড ওয়ারটা কিন্তু হট ওয়ারে পরিণত হয়নি, অর্থাৎ পুরোদস্তুর যুদ্ধে কিন্তু গড়ায় নাই। তো এই বাস্তবতাটা ইন্ডিয়া এবং পাকিস্তান, যেটা আপনি বলেছেন দুইটাই পারমাণবিক শক্তিধর দেশ, তারা কিন্তু খুব ভালোভাবে বোঝে এবং দুই পক্ষই এই বিপদটা সম্পর্কে একদম ক্লিয়ার নিজেদের কাছে। তো এটা হচ্ছে প্রথম ফ্রেমওয়ার্ক। দ্বিতীয় ফ্রেমওয়ার্কটা হচ্ছে স্টেবিলিটি ইনস্টেবিলিটি প্যারাডক্স। আমি একটু বুঝাই বলি। পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী দেশগুলা জানে যে একে অপরকে বেশি ঘাটায় লাভ নাই, কারণ দুই পক্ষই পারমাণবিক শক্তি সম্পন্ন। ওকে, ফলে সর্বোচ্চ নিরাপত্তা ঝুঁকি বা এক্সিস্টেন্সিয়াল সিকিউরিটি থ্রেট বলতে যেটা বোঝায় সেই প্রশ্নে এক ধরনের স্থিতিশীলতা বজায় থাকে। তারা পরস্পরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের পথে গেলে কি হবে সেটা জেনে এই পথে যাওয়া থেকে তারা নিবৃত্ত থাকে। কিন্তু প্যারাডক্সিক্যালি তারা আবার প্রায় এই সুযোগে এক রকমের অভয় বোধ করে যে আমি তো জানি যে আমার বিরুদ্ধে আসলে এক্সিস্টেন্সিয়াল কোনো থ্রেট অপর পক্ষ থেকে নাই, কারণ গেলে পরে উভয় পক্ষ একে অপরকে একদম ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এই অভয়ের কারণে তারা লোয়ার লেভেলে এক রকমের কনভেনশনাল সংঘাতে হর হামেশাই জড়িয়ে পড়ে, কারণ ওই যে জানে অপরপক্ষ খুব বেশি দূর যাবে না। তো এই পরিস্থিতিকে বলা হয় স্থিতিশীলতা অস্থিতিশীলতা প্যারাডক্স, মানে উপরের লেভেলে স্টেবল, নিচের লেভেলে মারামারি চলবে। তো এই দুইটা ফ্রেমওয়ার্ক আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে সাহায্য করে যে 1998 সালে ইন্ডিয়া এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর হওয়ার পর থেকে আরেকটা 1971 সাল কিন্তু হয় না এই দুই দেশের মধ্যে, কিন্তু ছোট ছোট যুদ্ধ এবং সংঘাত অনেক হয়েছে। তো সেই ধারাবাহিকতাতেই আজকে কাশ্মীরে যেটা হলো, পাকিস্তানের বিরুদ্ধে যেমন ইন্ডিয়া বরাবরই অভিযোগ করে আসছে যে এই ধরনের সন্ত্রাসী হামলায় পাকিস্তান অংশ নিচ্ছে এবং পাকিস্তানের তরফ থেকে ক্লিয়ার কাট এই ধরনের হামলাকে কন্ডেম করা হয়েছে এবং এটার সাথে যুক্ত না থাকার ব্যাপারে তারা ক্লিয়ারলি বলেছে।
ঠিক একইভাবে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধেও পাকিস্তান এবং চায়নার একরকমের ঐক্যবদ্ধ ফ্রন্টের অভিযোগ রয়েছে যে পাকিস্তানের ভিতরে যে চায়নার ইকোনমিক করিডোর আছে, যেটা দিয়ে গোয়াডার পর্যন্ত যে পোর্টটাতে চায়না অ্যাক্সেস পায়, সেখানে ইন্ডিয়ান প্রক্সি গ্রুপগুলো বালুচিস্তানের স্বাধীনতার কথা বলে নিয়মিত হামলা চালিয়ে আসছে। আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি, 2004 থেকে 2023 অর্থাৎ প্রায় 20 বছরের বেশি সময়ের মধ্যে বেলুচিস্তানে সংঘাত সংশ্লিষ্ট ঘটনায় প্রায় 4,500-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং এর মধ্যে কমপক্ষে 1,500 মানুষের মৃত্যুর জন্য এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ভূমিকা রয়েছে, যার মধ্যে ভারত সমর্থিত বেলুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো এককভাবে প্রায় 500 জনের বেশি সিভিলিয়ান মানুষকে মারার পেছনে দায় স্বীকার করেছে। কাজেই আজকে কাশ্মীরে যা ঘটছে এটা মানে দিস ডিডন্ট হ্যাপেন ইন এ ভ্যাকুয়াম। তো এটার পেছনে ডোমেস্টিক কতগুলো ব্যাপারও আমাদের মাথায় রাখতে হবে ইন্ডিয়ার ক্ষেত্রে। বিশেষ করে রিসেন্টলি ওয়াকফ বিলকে একরকমের ওয়াকফ বিলের উপরে ইন্ডিয়ান কেন্দ্রীয় সরকারের যে খবরদারি সেটা করতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে যে এক ধরনের নাস্তানুবুদ হলো বিজেপি সরকার, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। ইভেন পাকিস্তানি কমেন্টেটররা পর্যন্ত বলছে যে রিসেন্টলি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যা ঘটেছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্যালকুলেশনের মধ্যে। এর সাথে আরেকটা জিনিস যেটা বারবার আলোচনায় আসছে না, আমি সেটা সবার নজরে আনতে চাই, সেটা হচ্ছে যে সেপ্টেম্বরে কিন্তু মোদির বয়স 75 হয়ে যাচ্ছে এবং ওনার আগে নিজের সেট করা ক্রাইটেরিয়াতে কিন্তু 75 বছর বয়স হলে বিজেপির সিনিয়র লিডারদের অবসরে যাওয়ার কথা। তো মোদির কিন্তু অবসরে সেই হিসাবে যাওয়ার কথা, কিন্তু এখন এরকম একটা যুদ্ধের ডামাডোলের মধ্যে মোদি তার এই ক্ষমতাটাকে আরো দীর্ঘস্থায়ী করতে পারেন কিনা সেটা একটা দেখার বিষয়। এবং এর আগে ঘটনার আগে বিজেপি বারবার বলে আসছিল যে ইন্ডাস্ট্রিটি তারা বাতিল করবে, পাকিস্তানকে পানিতে মারবে, পাকিস্তানকে আবার ভাঙবে, বালুচিস্তানকে স্বাধীন করবে, আজাদ কাশ্মীর দখলে নিবে, ইভেন গিলগিত বালতিস্তানকেও তারা দখল করে নিবে। এইসব কথা কিন্তু বিজেপি অনেকদিন আগে থেকে ওপেনলি বলে আসছিল বিজেপির লিডাররা। সুতরাং যা কিছুই এখন হচ্ছে সেগুলো একটা সুনির্দিষ্ট জিওপলিটিক্যাল ক্যালকুলেটিভ ফ্রেমওয়ার্কের মধ্যে হচ্ছে, কোনো কিছুই আইসোলেশনে হচ্ছে না। সর্বশেষ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের মনে রাখা দরকার যে নেশন স্টেটগুলা কোনো আবেগের ভিত্তিতে কাজ করে না, তারা চলে হচ্ছে একরকমের হিসাবের ক্যালকুলেশনের ভিত্তিতে। তো পাকিস্তানের পারমাণবিক বোমা থাকা কিন্তু ফিলিস্তিনিদের কোনো কাজে আসে না। কাজে কেউ যদি মনে করে যে কাশ্মীরের স্বাধীনতার লড়াইয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো প্রকারের জজবা আছে, আমি মনে করি না এটার কোনো গ্রাউন্ড আছে আজকে 2025 সালে এসে। এবং এই সমস্ত দ্বিপাক্ষিক সংঘাতের বাইরে গিয়ে আমি যে প্রশ্নটা রেখে শেষ করব সেটা হচ্ছে যে ইউএন রেজলিউশন অন কাশ্মীর, অর্থাৎ ইউএন রেজলিউশন 122 নাম্বার যেটা, সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল যে কাশ্মীরে একটা জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট হতে হবে। সো আপনার কি মনে হয় যে কাশ্মীর এন্ড পাকিস্তান আর পাকিস্তান আমরা দেখতে পাচ্ছি গণভোটে ভারতের সাথে যে সংঘাত, এই সংঘাতে কি আপনার বাংলাদেশ, ভুটান, নেপাল যে নেইবারিং কান্ট্রিগুলো আছে তাদের নিরাপত্তা হুমকি কতটুকু বলে আপনি মনে করেন? আমি এই মুহূর্তে যেটা আগে ফ্রেমওয়ার্ক দিয়ে যেটা এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আমি বড় ধরনের কোনো সংঘাত যেহেতু দুই দেশের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখি না, সেই কারণে আমি মনে করি না যে এটা স্পিল ওভার ইফেক্ট প্রতিবেশী দেশগুলোর উপর ইমিডিয়েটলি এখনই হওয়ার কোনো কারণ আমি দেখি। তবে যেহেতু এরকম একরকমের উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনা ডিপ্লোম্যাটিক্যালি স্পিল ওভার হওয়ার সম্ভাবনাটা পুরোদস্তুর বিদ্যমান। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের যেহেতু একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ইন্ডিয়ার সাথে, সেটা সাম্প্রতিক সময়ে তিক্ত হোক বা যাই হোক না কেন, এবং আবার দেখতে পাচ্ছি পাকিস্তানের সাথে একরকমের উষ্ণ সম্পর্ক বাংলাদেশ ডেভেলপ করছে, বাংলাদেশের তরফ থেকে এই সমস্যা নিরসনে কিন্তু একরকমের মধ্যস্থতাকারীর ভূমিকা অবলম্বনের প্রস্তাব দেওয়া যেতেই পারে, সেটা ইন্ডিয়া পছন্দ করুক বা না করুক। তো আমি সেটা মনে করি যে বাংলাদেশের সেই পরিমাণের রিজিওনাল অ্যাম্বিশন এবং ক্যাপাবিলিটি ডেভেলপ করেছে যে মধ্যস্থতা করার সম্ভাবনা তার রয়েছে, মানে অ্যাটলিস্ট তাদের অ্যাম্বিশন থাকা উচিত।
তো আমার অনুমান হচ্ছে যে আগের মতোই ছোটখাটো সংঘাত বা হম্বিতম্বি হলেও বড় ধরনের কোনো যুদ্ধ লেগে যা আমি আসলেই অবাক হব। এবং ফাইনালি আমি মনে করি যে ইউএন রিজলিউশনের মধ্য দিয়ে পূর্ব তিমুর যদি স্বাধীন হতে পারে, যদি সাউথ সুদান স্বাধীন হতে পারে গণভোটের মধ্য দিয়ে, তাহলে জাতিসংঘের ওই রিজলিউশন 122-এর অধীনে একটা গণভোটের অ্যাটলিস্ট অনুমতি দেওয়া উচিত কাশ্মীরে, যেখানে গণভোটের মধ্য দিয়ে কাশ্মীরের জনগণ তাদের নিজেদের পছন্দ মতো তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে। থ্যাংক ইউ। আপনাকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে যদি ইন কেস কোনো সময় যুদ্ধের মুখোমুখি হয় দুই দেশ, আমরা জানি যে পাকিস্তান যদিও সামরিক দিক থেকে অনেকে মনে করেন যে মানে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা এক্ষেত্রে পাকিস্তান পিছিয়ে থাকলেও সামরিক দিক থেকে তারা অনেক অ্যাডভান্স একটা অবস্থানের মধ্যে আছে। সো যদি দুই দেশ মুখোমুখি কখনো হয় তাহলে সামরিক অবস্থানের দিক থেকে মানে ভারত এবং পাকিস্তানের যে তুলনামূলক অবস্থান কি বলে আপনার মনে হয়? জি, যেটা আমি আগে বলার চেষ্টা করছিলাম, সামরিক যদি সংঘাতের রূপ নেয়ও, আমার যতটুকু থিওরিটিক্যাল প্রেডিকশন সেটা হচ্ছে যে এটা ওই এক্সিস্টেন্সিয়াল লেভেল পর্যন্ত যেতে পারবে না, কারণ দুই দেশই এ ব্যাপারে পুরোপুরি ওয়াকিবহাল যে তারা নিজেদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার মতো মরণাস্ত্র নিজেদের আর্সেনালে আছে। সো তারা এই দিকে যাবে না বলেই আমার ফোরকাস্ট। বাট যদি যুদ্ধ যায় কনভেনশনাল ওয়ারে, তাহলে হয়তো আমরা আগে যে ধরনের সিচুয়েশন দেখেছি সেই ধরনের সিচুয়েশন দেখবো। ওই যে ইন্ডিয়ার তরফে ক্লেম করা হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক, বাট পরে আমরা দেখলাম যে আসলে এরকম কিছু না, অনেকটা বলিউড স্টাইলের হলো। তো আমার ধারণা হচ্ছে এই লেভেলে যাবে। এবং পাকিস্তানের ইকোনমি ছোট হলেও পাকিস্তানের কিছু ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ আছে, যেভাবে ইন্ডিয়ার আবার অন্য অনেক দিকে অ্যাডভান্টেজ আছে। বড় সেনাবাহিনী, বড় দেশ, আবার বড় দেশ হওয়ার বিপদও আছে, বিভিন্ন দিকে অরক্ষিত সীমান্ত আছে, নর্থ ইস্ট আছে ইন্ডিয়ার, বাংলাদেশ আছে আরেক দিকে, এবং পাকিস্তানের একটা প্রক্সিমেট নেইবার এবং অ্যালাই আছে যেটার নাম হচ্ছে চায়না। সো ওই প্রশ্নই করতে যাচ্ছিলাম আপনাকে যে এইরকম যদি কিছু হয় তাহলে চায়নার ভূমিকা কি হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে পাকিস্তান যদি এক্সিস্টেন্সিয়াল থ্রেটে পড়ে যায় তাহলে চায়নার ভূমিকাটাও খুবই শক্ত হওয়ার কথা। কারণ আমার স্মৃতিতে আমি রিকল করি যে চাইনিজ একজন ডিপ্লোম্যাট বলেছিলেন যে পাকিস্তান ইজ আওয়ার ইসরায়েল, মানে আমেরিকার সাথে ইসরায়েলের যে সম্পর্ক সেটা তুলনা দিয়ে চায়না বলেছিল আর কি। কারণ পাকিস্তান ইজ আওয়ার ইসরায়েল, রাইট। সো আমি মনে করি যে চায়না এটাকে খুব সিরিয়াসলি নিবে এবং সেটা আরো বড়, মানে ওয়ার্ল্ড ওয়ার হওয়ার কোনো কিছু বাকি থাকবে না আর কি সেই মুহূর্তে। বাট আমি এই ব্যাপারে এরকম ভয় দেখি না আর কি এই মুহূর্তে। থ্যাংক ইউ ডক্টর নিজার সাকিব আপনাকে। আচ্ছা।